হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এডুকেয়ার। তো দেখো, চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব। আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব, কার্বন ও তার যৌগ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব এবং 2014 থেকে 2022 পর্যন্ত আরআরবিতে যতগুলো পরীক্ষা হয়েছে, পরীক্ষা বলতে গেলে এনটিপিসি, ঠিক আছে, এনটিপিসি, তারপর হচ্ছে গ্রুপ ডি, আর হচ্ছে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই তিনটেই আরআরবি কন্ডাক্ট করে। আর একটা পরীক্ষা আছে আরপিএফ, ঠিক আছে, আরপিএফ, কিন্তু এই কোশ্চেনটা নেই। বাকি এই যে তিনটে কোশ্চেন আছে, মানে তিনটে যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের যতগুলো পরীক্ষা হয়েছে সেইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কী বলেছে দেখো, প্রথম কোশ্চেন দেখো কী বলেছে। বলছে কার্বন যৌগের গলনাঙ্ক আয়নিক যৌগের চেয়ে কম কেন। ঠিক আছে, যে কোনো এক নম্বর দেখো, যে কোনো সমযোজী যৌগ, সমযোজী সমযোজী যৌগ কাকে বলে? শুধুমাত্র অধাতু দিয়ে তৈরি। অসমযোজী মানে অধাতু দিয়ে তৈরি, শুধুমাত্র অধাতু, অন্য কিছু থাকবে না। ঠিক আছে, অধাতু দিয়ে তৈরি, তাদের ক্ষেত্রে কি হয়, আকর্ষণ, তাদের মধ্যে অণুর মধ্যে আকর্ষণ বল দুর্বল হয়। ঠিক আছে, অণুর বলতে গেলে যেমন ধরো তুমি কার্বন ধরো, তাহলে কার্বনের সঙ্গে একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এবং কার্বনের হচ্ছে 4টে হাত। ঠিক আছে, সবসময় কার্বনের 4টে হাত, অর্থাৎ কার্বন, প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে যে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। ঠিক আছে, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 আর ভর সংখ্যা হচ্ছে 12, যেখানে প্রোটন হচ্ছে 6টা, ইলেকট্রন হচ্ছে 6টা। সুস্থিত কার্বন পরমাণু ইলেকট্রন হচ্ছে 6টা, যেটা এখানে নিচে লেখা হয়। ঠিক আছে, ভর সংখ্যা মানে কি, প্রোটন প্লাস ইলেকট্রন, নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, এটা হচ্ছে ভর সংখ্যা। বোঝা গেল? তাহলে যেহেতু কার্বন, দেখো, আর কার্বন 14 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে, কত নম্বর গ্রুপে আছে? 14 নম্বর গ্রুপ। কেননা কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, যার জন্য এটা 14 নম্বর গ্রুপে আছে। বোঝা গেল? 14 নম্বর গ্রুপে আছে। আর একটা কথা বলে দিই যে কার্বন 3টে আইসোটোপ আছে। কার্বনের 3টে আইসোটোপ আছে। আইসোটোপ কাকে বলে? যে ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একই, তাকে বলা হয় আইসোটোপ। ঠিক আছে, তাহলে কার্বনের 3টে আইসোটোপ কি? একটা হচ্ছে 12, একটা হচ্ছে 13, আর একটা হচ্ছে 14। ঠিক আছে, এই 12, 13, 14 এই 3টে হচ্ছে আইসোটোপ কার্বনের টোটাল। বোঝা গেল? তো তার মধ্যে 12টা সব থেকে বেশি পাওয়া যায়, এবং এই 12টা আমাদের কি করতে কাজে লাগে? আমাদের যে জীবাশ্ম পাওয়া যায়, আমাদের মাটির তল থেকে যে জীবাশ্ম পাওয়া যায়, বা আমাদের যে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়, এই C12 থেকে আমরা কি করতে পারি? আমরা নির্ণয় করতে পারি। C12 থেকে এটা নির্ণয় করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটাই কোশ্চেন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফ্যাক্ট হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং তোমরা যখন ক্লাসটা করছো তখন কিন্তু এগুলো লিখে নেবে। লিখে নিলে পরে শুধুমাত্র যে এই কোশ্চেনটা আলোচনা করছি তা নয়, এরা এই কোশ্চেনগুলো মানে সমহারে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে যে অণুর মধ্যে আকর্ষণ আছে, ঠিক আছে, অণুর মধ্যে আকর্ষণ বলতে গেলে কোনটা বলো তো? একটা যে বললাম যে কার্বন অণুর সঙ্গে আর একটা কার্বন অণু, এই যে এদের মধ্যে যে এটা আকর্ষণ বল, সেটা কি বলে? আণবিক আকর্ষণ বল। ঠিক আছে, এই আকর্ষণ বলটা দুর্বল, যার জন্য আমাদের কি বলো তো, আমাদের আয়নিক যৌগের চেয়ে এর কি বলো তো, তোমার অণুর মধ্যে আকর্ষণ বল মানে গলনাঙ্ক কম। গলনাঙ্ক যদি আকর্ষণ কম থাকে তো গলনাঙ্ক কম হবেই স্বাভাবিকভাবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো বি। বেশ, পরে দেখো কি আছে। 2 নম্বর কোশ্চেনে দেখো, নিচের কোন কার্বন যৌগটি প্রাকৃতিক গ্যাস এবং বায়োগ্যাসের প্রধান উপাদান? বায়োগ্যাস বলে, প্রাকৃতিক গ্যাস মানে কি বলতো? সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি। আর একটা হচ্ছে বায়োগ্যাস বলতে গেলে গোবর গ্যাস, যেটাকে বলে বায়োগ্যাস। এবং এদের দুজনেরই মানে প্রধান উপাদান হচ্ছে কি বলতো? মিথেন। মিথেনের সংকেত কি? এটা। ঠিক আছে, মিথেন, যার 4টে হাত আছে। বোঝা গেল? মিথেন, সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং বায়োগ্যাস। ঠিক আছে, এদের মেন উপাদান হচ্ছে তোমার মিথেন। এবং দেখো এখান থেকে আরেকটা কথা আছে যে বিউটেন আছে। ঠিক আছে, বিউটেন, এলপিজি নাম শুনেছে নিশ্চয়ই, এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সেটার প্রধান উপাদান হচ্ছে বিউটেন। ঠিক আছে, বিউটেন। তাহলে আমাদের দেখো, সিএনজি মানে কম্প্রেস ন্যাচারাল, আমাদের যে বাতাস আছে, এই বাতাসে কিন্তু আমাদের মিথেন গ্যাস আছে, এবং এটা একটা কি বলতো,
এটা একটা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস। মিথেনটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এবং মিথেন 3 নম্বরে আছে, বুঝছো। মিথেন মানে তোমার 15% আমাদের গ্রিন হাউস গ্যাস আছে, 15%। গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমাদের সব থেকে গ্রিন হাউস বেশি গ্যাস আছে কি বলতো, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, সব থেকে বেশি পরিমাণ। এবং মিথেন তারপরে পড়ে আছে তোমার 15% এতে, ঠিক আছে। এই মিথেনই হচ্ছে একটা মানে তোমার প্রধান বায়োগ্যাসের একটা উপাদান হচ্ছে তোমার হচ্ছে মিথেন। বোঝা গেল? তাহলে এটা অ্যাকচুয়ালি মানে কার্বনের যৌগ, কার্বন এবং তার যৌগ থেকে এই কোশ্চেনটা এসেছে। এটা এসেছিলো কোথায়, গ্রুপ ডিতে এসেছিলো, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কি আছে 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কার্বন সিলিকনের তুলনায় বেশি ক্যাটাইনেশন প্রবণতা দেখা যায় কেন। তাহলে প্রথমে তোমাকে দেখতে হবে যে ক্যাটাইনেশন, দেখো প্রথমে তোমাকে দেখতে হবে যে ক্যাটাইনেশন ধর্ম কার আছে আর কি, ঠিক আছে। ক্যাটাইনেশন ধর্ম কার আছে, ক্যাটাইনেশন ধর্ম কি? ক্যাটাইনেশন ধর্ম বলছে যে কার্বন অন্য কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যে একটা বৃহৎ অণু সৃষ্টি করে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যটা অন্য কারণ নেই কিন্তু, ঠিক আছে, অন্য কারণ নেই। একটা কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সঙ্গে অথবা অন্য পরমাণুর সঙ্গে হতে পারে, ঠিক আছে, যে বৃহৎ অণু সৃষ্টি করে, তাকে বলা হয় ক্যাটাইনেশন ধর্ম। এটা একমাত্র সম্ভব হয় এর বন্ধন শক্তি, এই যে কার্বনের যে বন্ধন শক্তিটা তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে। এবার আরেকটা কথা দেখো যে এখানে সিলিকনের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, সিলিকনের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সিলিকনের সঙ্গে তুলনা করেছে কেন, সিলিকনের তুলনা, ঠিক আছে। তাহলে কার্বন প্রথমে আছে কার্বন, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে, তারপর হচ্ছে টিন, তারপর হচ্ছে লেড। এটা একটাই গ্রুপে আছে, যার জন্য যত নিচের দিকে নামবে তার বন্ধন শক্তি কমতে থাকে, যত নিচের দিকে আছে। যেহেতু কার্বন সংখ্যা ছোট, কার্বনের মানে আকারটা ছোট, যার জন্য এদের শক্তিটা মানে বেশি, ঠিক আছে, যার জন্য তোমার ক্যাটাইনেশন ধর্ম কি বললাম, যে একটা কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণু অথবা অন্য পরমাণুর সঙ্গে যুক্ত একটা যৌগ, বৃহৎ যৌগ তৈরি, মানে বৃহৎ আকারের অণু তৈরি করতে পারে, যার জন্য এটাকে বলা হয়। তাহলে দেখো কি বলেছে, তাহলে কী হবে, কার্বন বন্ধন সিলিকনের চেয়ে শক্তিশালী। কার্বনের আকার তো বড় নয়, কার্বনের আকার তো ছোট, ঠিক আছে। তাহলে কার্বনের চেয়ে সিলিকন ছোট আকার এবং সিলিকনের তুলনায় বন্ধন শক্তি এটা, ঠিক আছে। আমাকে দুটোর কথাই মাথায় রাখতে হবে, একটা কার্বনের আকারটা ছোট, আর দ্বিতীয়ত হচ্ছে যে এদের বন্ধন শক্তি সিলিকনের থেকে বেশি। এবার সিলিকনের বন্ধন শক্তি আবার জার্মানিয়ামের থেকে বেশি, ঠিক আছে, জার্মানিয়ামের থেকে বেশি। আবার জার্মানিয়ামের সঙ্গে থেকে বেশি হবে যে তোমার টিনের থেকে মানে টিনের বন্ধন যেটা আছে সেটা লেডের থেকে বেশি। বোঝা গেল? তো এরকম সিস্টেম। বেশ, পরের কোশ্চেনটা কী আছে দেখো, 4 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে। 4 নম্বর কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি কার্বন সম্পর্কে সঠিক বিবৃতি। বুঝতে পারছো, গ্রুপ ডিতে এসেছে কার্বন সম্পর্ক, এটা নিজেই একটা অধাতু, আমি বলেছি, আগেই বলেছি, নিজে একটা অধাতু। তাহলে এখানে যে গ্যাসগুলো আছে নিশ্চয় তো এখানে প্রকৃতিতে অধাতু, ঠিক আছে, প্রকৃতিতে অধাতু, কিন্তু যার 4টে হাত আছে, ঠিক আছে। যেমন ধরো মিথেনের সংকেত কি এরকম, তাই না? তাহলে 4টে হাত কী করে হয়, সব সময় কিন্তু 4টে হাতকে ফিল আপ করতেই হবে কার্বনের। বোঝা গেল? 4টে হাত কিন্তু কার্বনের ফিল আপ করতেই হবে। তো কোশ্চেনটার অবশ্যই খুব সহজ। বেশ, তারপরে দেখো কী আছে, 5 নম্বর কোশ্চেনটা কী দিয়েছে দেখো। 5 নম্বর কোশ্চেনটা দিয়েছে দেখো, বলছে কার্বন স্থায়ী যৌগ গঠনে সক্ষম কারণ কি? স্থায়ী যৌগ গঠনে সক্ষম কারণ কি? অবশ্যই সমযোজী যৌগ বন্ধন গঠনের প্রবণতা ক্ষমতা, ঠিক আছে, সমযোজী বন্ধন গঠনের প্রবণতা। সমযোজী যৌগ কেন? তো নিজেই আকার ছোট, দেখো এটা একটু মিশে আছে, ঠিক আছে। স্থায়ী যৌগ গঠনের কারণ কি? এখানে সমযোজী যৌগ মেনলি হচ্ছে সমযোজী যৌগ। আর আচ্ছা, তোমার তড়িৎযোজী যৌগের এটা কি, ফান্ডাটা কি? তড়িৎযোজী যৌগ ফান্ডাটা কি? সেখানে ধাতু থাকবে, একটাও ধাতু থাকবে। একটা যদি ধাতু থাকে তাহলে কিন্তু সেটা তড়িৎযোজী যৌগ হয়ে যাবে, ঠিক আছে, তড়িৎযোজী যৌগ হয়ে যাবে। বেশ, তারপরে কোশ্চেন দেখো কি আছে। সাধারণত কার্বন যৌগে যে বন্ধন পাওয়া যায়, কার্বন যৌগে সে যে বন্ধন পাওয়া যায় সবগুলোই পাওয়া যায়। এক বন্ধন পাওয়া যায়, ঠিক আছে, কার্বনের দ্বিবন্ধন পাওয়া যায়, ঠিক আছে, আর কার্বনের ত্রিবন্ধনও পাওয়া যায়। এটা অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকিন,
তিন বন্ধন, তাহলে আমাদের পাওয়া যায় না কোনটা, আমাদের পাওয়া যায় না আয়নিক বন্ধন। ঠিক আছে, যদি দুটো বন্ধন থাকে তাহলে কি বলা হয়, অ্যালকিন বলা হয়, যদি তিনটেতে অ্যালকাইন বলা হয়, আর যদি একটা থাকে তাহলে অ্যালকেন বলা হয়। ঠিক আছে, বুঝে গেল? বেশ, তারপরে কি আছে দেখো, 7 কোশ্চেনটা দেখো, বলছে কার্বন যে কারণে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে, যে কারণে ক্যাটেনেশন ধর্ম প্রবণ করে। তো কার্বন তো নিজেই একটা কি বলতো ছোট আকার, কারণ কি ওর পরমাণুর ক্রমাঙ্ক কত, 6, তো 6 যদি হয় তো আকার তো ছোট হবেই। ঠিক আছে, এবং কি বলতো এর মানে বন্ধন শক্তিটা বেশি, তাহলে আকারটা ছোট এবং বন্ধন শক্তি, কার্বন কার্বন বন্ধন শক্তিটা কি বলতো আমার বেশি, যার জন্য ক্যাটেনেশন ধর্ম। আমি ক্যাটেনেশন ধর্ম কি বললাম, যে একটা কার্বন পরমাণুর সঙ্গে আরেকটা কার্বন পরমাণু, আরেকটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বন পরমাণুর সঙ্গে অথবা অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যে বৃহৎ আকারে অণু সৃষ্টি করে সেটাকে বলা হয় ক্যাটেনেশন ধর্ম। বুঝে গেল? বেশ, কেবলমাত্র এই ধর্মটা কেবলমাত্র কার আছে, কার্বনেরই আছে, অন্য কারণ নেই কিন্তু। হ্যাঁ, দেখো কি বলেছে, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। আচ্ছা, যাই হোক, কার্বনের অনন্য ক্ষমতা, মানে অন্য কারণ নেই যা কার্বন অন্য পরমাণুর সঙ্গে অন্যান্য পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করতে পারে, এই ধর্মকে বলা হয় ক্যাটেনেশন। অবশ্যই দুটোই ঠিক, ঠিক দুটোই বক্তব্য ঠিক। অন্য বর্ণের সঙ্গে মানে অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে একটা বৃহৎ অণুর গঠন, বড় অণু গঠন করে, সেটাকে বলা হয় ক্যাটেনেশন ধর্ম। সেম দিয়েছে, আবার সেই ক্যাটেনেশন ধর্মই দিয়েছে, তাই না? খুব সহজ। কেন বলতো, এইভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের রিভিশন হয়ে যাবে, প্লাস আমাদের টপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা চলে আসবে। ক্যাটেনেশন ধর্ম দেখা যায়, কার দেখা যায় বুঝতেই পারছো, কার্বনের। প্রথমে কি জানলা, তারপর কার আছে। ঠিক আছে, এটা হচ্ছে কার্বনের অনন্য ধর্ম, অর্থাৎ অন্য পরমাণুর বা অন্য এদের দেখা যায় না। ঠিক আছে, তারপর কি আছে বলো দেখো, বেশিরভাগই কার্বন যৌগ অল্প বিদ্যুৎ পরিবাহী, অবশ্যই অল্প বিদ্যুৎ পরিবাহী, কারণ যারা সমযোজী হয় তারা বিদ্যুৎ খুব কম পরিবহন করে, এবং কার্বনের যোগ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুটোই কম। আমরা দেখলাম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন কম, যে তারা সমযোজী যৌগ গঠন করে, যার জন্যই হয়। ঠিক আছে, তাহলে উভয় বক্তব্য আমাদের সঠিক, উভয় বক্তব্য আমাদের সঠিক। বোঝা গেল? বেশ, তারপর কি আছে দেখো, 11টা কি দেখো, নিচের কোন ধর্মটি কার্বন দ্বারা দেখায় না, না বলেছে, এটা মাথায় রাখো না। তা না যদি হয় তাহলে কার্বন তো ধাতু নয়, তাহলে ধাতু নয় যেহেতু, তাহলে আমার এটা উত্তর, ধাতু তো নয়, তাহলে ধাতু বৈশিষ্ট্য নেই, সবই আছে, সংযোজন আছে, অর্থাৎ সমযোজী আছে, কোভ্যালেন্স আছে, আছে, অ্যালোমরফিনিজম মানে হচ্ছে তোমার কি বলতো বহুরূপতা, এটা মানে হচ্ছে বহুরূপতা বা বহুরূপী। ঠিক আছে, ওই ক্যাটেনেশন ধর্মের জন্যই এটা হয়। তারপর কি বলেছে দেখো, বলেছে কার্বনের সাথে জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে কোন গ্যাস নির্গত হয়, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, জিঙ্ক অক্সাইডের সঙ্গে যুক্ত করে কার্বনের সঙ্গে প্রথমে যে এটা হবে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড হবে। ঠিক আছে, কার্বন মনোক্সাইড হবে, কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইড কোথায় আছে, এবং এটা খুব ক্ষতিকর মানে গ্যাস, ক্ষতিকর গ্যাস, কার্বন মনোক্সাইড একটা বহুত ক্ষতিকর গ্যাস। বোঝা গেল? এবার দেখো 22 হয়ে গেল, 21-এ একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে এনটিপিসিতে এসেছে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ কার্বন যৌগ থেকে। বিশুদ্ধ কার্বন থেকে হীরা সংশ্লেষিত হতে পারে যে শর্তে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট টপিক, হীরা। কার্বনের 7টা বহুরূপী আছে, ঠিক মাথায় রাখো, কি আছে, কার্বনের 7টা বহুরূপতা আছে। ঠিক আছে, তার মধ্যে নিয়ত আকার, নিয়ত আকার মানে কি বলতো, যার আকার আছে, নিয়ত আকার। এই নিয়ত আকারের মধ্যে আছে 3 জন, কে আছে, একটা আছে হীরা, মাথায় রাখো খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর আছে গ্রাফাইট, খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হচ্ছে কি বলতো, ফুলারিন। এবার অনিয়ত আকারের মধ্যে 4টে আছে, অনিয়ত আকারের মধ্যে কটা আছে বলতো, 4টে আছে। বোঝা গেল? 4টে আছে। প্রথমত আছে তোমার চারকোল, কি কোল, চারকোল। 2 নম্বর হচ্ছে গ্যাস কার্বন, ঠিক। 3 নম্বর হচ্ছে তোমার ব্ল্যাক কার্বন বা ভূসকালি। ঠিক আছে, ব্ল্যাক কার্বন বা ভূসকালি। আর 4 নম্বর হচ্ছে কোক, যেটা আমাদের বিজারক হিসেবে, মানে আমরা যখন ধাতু সংশ্লেষ মানে করি, ধাতু নিষ্কাশন করি তার আকরিক থেকে, সেই কোকটা খুব ব্যবহার করা হয়, বিজারক হিসেবে কাজ করা হয়। প্রত্যেকেরই কিন্তু কাজ আছে। ঠিক আছে, গ্যাস কার্বন একমাত্র গ্রাফাইট তাপ ও তড়িতে সুপরিবাহী,
আর দ্বিতীয় নম্বর অনিয়মিত একের মধ্যে গ্যাস কার্বন হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। দুটো পরিমাণ হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। এইটা বহুরূপতা কেন? বিভিন্ন পরমাণু সংখ্যা, কারণ বিভিন্ন পরমাণু সংখ্যা মানে বিভিন্ন বহুরূপীর বা বহুরূপতার কার্বন সংখ্যা বিভিন্ন, ঠিক আছে। তাহলে আমি কার্বন থেকে বিশুদ্ধ কার্বনকে আমি যদি প্রচণ্ড তাপ দিই, অনেক তাপ দিই, এবং হীরার খুবই ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। হীরা সব থেকে শক্তিশালী মানে অধাতু, সব থেকে শক্তিশালী অধাতু হীরা, যার জন্যই তোমার হীরা দিয়ে কাঁচ কাটা হয়, অনেক কিছু কাজ করা হয়। এবং হীরা মানে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি, ঠিক আছে। হীরা অনেক আছে, চকচক করে, এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে এই হীরাতে, ঠিক আছে। গ্রাফাইট যেমন ধরো তাপ ও তড়িতের সুপরিবাহী, বোঝা গেল, প্রচুর ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আমার প্রথম মাথায় রাখতে হবে কার্বনের কটা রূপভেদ আছে? 7টা রূপভেদ আছে। তার মধ্যে 3টে হচ্ছে কি বলতো নিয়তাকার, আর অনিয়তাকার কটা বলতো? 4টে, বোঝা গেল। তো দেখো এইখানে যেটা আছে অত্যন্ত চাপ এবং অত্যন্ত উচ্চ চাপে আমাদের কি বলতো, আমাদের যদি বিশুদ্ধ কার্বন থাকে তার থেকে আমরা হীরা উৎপন্ন করতে পারবো, ঠিক আছে, সংশোধিত করতে পারি। হীরা তোমার এমনি খনি থেকেও পাওয়া যায়, কিন্তু আমরা এই হীরাটা প্রাকৃতিক মানে কৃত্রিমভাবেও তৈরি করতে পারি। সেটা কি প্রসেসে? অত্যন্ত উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রার সাহায্যে, বোঝা গেল। তাহলে আমার এটা খুবই ইম্পর্টেন্ট যে 4টে আমার রূপভেদ আছে, তার মধ্যে 3টে নিয়তাকার আর 4টে হচ্ছে কি বলতো আমার অনিয়তাকার। কোক যেমন ধরো বিচারক হিসেবে কাজ করে, বহুত ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। 19-এ কি কোশ্চেনটা এসেছে দেখো। এখনই আমি কি বললাম যে সব থেকে শক্ত পদার্থ বলেছে, এখানে কিন্তু মৌল বলেনি। যদি অধাতু হতো তাহলে সব থেকে অধাতু, তাহলে সব থেকে পদার্থ বলেছে, তাহলে এদের মধ্যে পদার্থ কোনটা? হীরা, ঠিক আছে। হীরা হচ্ছে সব থেকে শক্ত পদার্থ, যে জন্য হীরার ভালো করে দেখো, হীরার কি বলতো, হীরা তোমার কাঁচ কাটতে সাহায্য করে। কি করে? কাঁচ কাটতে সাহায্য করে, কাঁচ কাটতে ব্যবহার করা হয়। 2 নম্বর কি বলতো, আমাদের হীরার পূর্ণ অভ্যন্তরীণ ইন্টারনাল পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ঠিক। 3 নাম্বার দেখো, আমাদের এই হীরা কাঁচ কাটতে তো ব্যবহার করা হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। হীরার কিন্তু কি বলতো টেট্রাহেড্রাল, অর্থাৎ হচ্ছে টেট্রাহেড্রাল চতুস্তলকীয় আকার আছে। কেননা এখানে sp চারটে মানে তোমার পরমাণু দিয়ে একটা পরমাণু 4টে পরমাণু থেকে sp3 সংকরণ ঘটে, যার জন্য এখানে চতুস্তলকীয় ঘটে, ঠিক আছে, কার্বনের, বোঝা গেল। এই কার্বনের খুবই ইম্পর্টেন্ট জায়গা। বেশ, তারপর দেখো কি আছে 18তে এসেছে কি বলতো, গ্রুপ ডিতে 18তে নিচের কোনটি কার্বনের অ্যালোট্রপ নয়, অর্থাৎ বহুরূপী নয়। তাহলে বুঝতেই পারছো, গ্রাফাইট আছে, ফ্লোরিন আছে, কয়লা আছে, এটা কয়লা নয়, ঠিক আছে। তোমার কাঠ কয়লা বা ভূষকালিটা হয়, কাঠ কয়লা শুধু কয়লা হয় না, কিন্তু কাঠ কয়লা কিন্তু হয়, কিন্তু ভূষকালিটা তার মানে নয়। কয়লাতে আর এই কয়লাতে অনেক রকমের মানে মৌল থাকে, যার জন্য এটা নয়, বোঝা গেল। তারপর দেখো কি আছে, কার্বনের অ্যালোট্রপে কার্বন পরমাণু একটা ফুটবল আকারে গঠন করে, ফুটবল আকার গঠন করে। তাহলে ফুটবল যে আকার গঠন করে সেটা কি C60, যেটাকে ফ্লোরিন বলে, ঠিক আছে। C60 এটা আকারটা করে পুরোটা অনেকটা কি বলতে এই ফুটবলের মতো। কিন্তু আরেকটা আছে C70, এটা যে এরকম, ঠিক আছে, মানে হচ্ছে চক্রাকার টাইপের, এরকম এরকম হয় C70। কিন্তু C60 যেটা আছে সেটা পুরোপুরি ফুটবলের আকারে, সেটা হচ্ছে ফুলারিন, ঠিক আছে। ফুলারিন যেটার মানে আকার ধারণ করে। এটা কি করতে ব্যবহার করা হয়? খুব সূক্ষ্ম নল করতে ব্যবহার করা হয়, সূক্ষ্ম নল যেমন গবেষণার ক্ষেত্রে সূক্ষ্ম নল টিউব তৈরি করতে ব্যবহার করা হয় ফুলারিন, বোঝা গেল, যেটা কার্বনের একটা অ্যালোট্রপ। তারপর দেখো কি আছে, একটা উপাদান অ্যালোট্রপগুলি আলাদা ভৌত ধর্ম দেখায়, তাদের মধ্যে কারণ কি? এদের মধ্যে কি বলতো পরমাণুর ভিন্ন গঠন, একটা পরমাণুর ভিন্ন গঠন, পরমাণুগুলোর ভিন্ন গঠন, ঠিক আছে। কারণ শুধুমাত্র একটাই অ্যালোট্রপ, সেটা হচ্ছে কার্বনের। যেমন ধরো গ্রাফাইটে যেমন 3টে পরমাণু আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হীরা 4টে পরমাণু আছে, ঠিক আছে, এরকম টাইপের গঠন। এই গঠনগুলোর জন্যই এরা কি বলতো তোমার অ্যালোট্রপ অর্থাৎ বহুরূপতা দেখায়। লেড পেন্সিলে, এখানে লিড হবে, লেড পেন্সিলে সীসা আছে, সীসা তো ভাই ব্যবহার করা হয় না। এই সীসা, এইটা লেড পেন্সিল আমাদের কী ব্যবহার করা হয় বলতো, তোমার গ্রাফাইট ব্যবহার করা হয়, ঠিক আছে। গ্রাফাইট ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হয় বলতো, আমাদের গ্রাফাইট ব্যবহার করা হয়,
বোঝা গেল? গ্রাফাইট ব্যবহার করা হয়, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা তাতে আমাদের ইয়ে থাকে না, কী থাকে না বলো তো, আমাদের কোনো লেড থাকে না, খুবই ইম্পর্টেন্ট আমাদের, যেটা আমাদের পেন্সিল ব্যবহার করে, রুল পেন্সিল ব্যবহার করে সেইটাতে। দেখো তারপর কি আছে, প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ এক সমতলে আরও 3টি কার্বন পরমাণু হেক্সাগোনাল বুঝতে পারছি, হেক্সাগোনাল অ্যারে উৎপন্ন করে। তাহলে কেবল 3টি কার্বন পরমাণু আছে। তো 3টি কার্বন পরমাণু আমি আগেই বললাম কেবলমাত্র গ্রাফাইটেরই আছে 3টি কানে, ওই জন্য এর sp2 সংকর গঠন করে। 4টে যদি 3টে কার্বন, তাহলে তিনটে পরমাণুর সঙ্গে 3টে, তাহলে একটার জন্য s, তারপরে দুটোর জন্য p2, তাহলে sp2 সংকরণ গঠন করে। এই জন্য করে সামতলিক হয়, ঠিক আছে, সামতলিক আকার হয়। বোঝা গেল? এটা কেবলমাত্র ইয়ে আছে, গ্রাফাইটের আছে, অন্য কারণ নেই। কী বলছে দেখো, প্রতিটি কার্বন পরমাণু অন্যান্য 4টি কার্বন, এখানে 4টি কার্বন বলেছে, তাহলে আমার অবশ্যই হীরা। 4টি কার্বন পরমাণু আবদ্ধ শক্তিশালী ত্রিমাত্রিক গঠন করে, তাহলে সেটা হচ্ছে হীরা, ঠিক আছে। কার্বনের কোন অ্যাটম জিওডেসিক গ্লোব তৈরি করে? এটা ফুলারিন, ঠিক আছে, ফুলারিন একমাত্র, যেটা যেহেতু জিওডেসিক মানে হচ্ছে পৃথিবীর আকার ধারণ করে, পৃথিবীর মতো আকার গঠন করে, সেটা হচ্ছে কেবলমাত্র ফুলারিন। বোঝা গেল? তারপর দেখো কি বলেছে, 22 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে নিচের কার্বনের কোন অ্যালোটোপটি জল ও অন্যান্য পদার্থকে অশুদ্ধ খারাপ গন্ধ শোষণ করতে? আমি কার্বনের 7টা বহুরূপ বলেছিলাম, বহুরূপতা আছে, তার মধ্যে 3টে নিয়তকার আর 4টে অনিয়তকার। এই অনিয়তকারের মধ্যে তোমার কাঠ কয়লা যেটা আছে, ঠিক আছে, কাঠ কয়লা এই গন্ধ মানে খারাপ গন্ধটা শোষণ করতে সাহায্য করে। কোক কিসে ব্যবহার করা হয়? কোক বা কয়লা, এটা অ্যাকচুয়ালি কয়লা নয়, এটা কোক বলা হয়, ঠিক আছে। এটা আমাদের বিজারণ করতে, আমাদের যে ধাতু সংশ্লেষণ করা হয় তার বিজারক হিসেবে ব্যবহার করা হয়। গ্রাফাইট তো বুঝতেই পারছো আমাদের কিসে কিসে ব্যবহার করা হয় বলো তো, গ্রাফাইট অনেক তোমার আমাদের লিখতে ব্যবহার করা হয়, লিখতে মানে পেপারে লিখতে সাহায্য করে ব্যবহার করা হয়, আমাদের ইলেকট্রোড তৈরি করতে ব্যবহার করা হয়। ইলেকট্রোড মানে কি? ইলেকট্রোড আমাদের যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো তৈরি হয় তাতে ইলেকট্রোড থাকে, তাই ইলেকট্রিক হয়। তারপর হচ্ছে আমাদের পরমাণু চুল্লিতে, ঠিক আছে, মডারেটর হিসেবে ব্যবহার করা, মডারেটর হিসেবে ব্যবহার করা হয় মানে গ্রাফাইট। আবার আমাদের পিচ্ছিলকারী পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, এই গ্রাফাইট প্রচুর ইম্পর্টেন্ট। ব্ল্যাক কার্বন, ঠিক আছে, ব্ল্যাক কার্বন বা কার্বন আমাদের যে ছাপা হয়, মানে ছাপাখানায় যে আমার কালিটা লাগে, আমাদের যে প্রিন্ট করি, সেটাতে আমাদের ব্ল্যাক কার্বন বা কার্বন কালো আমাদের ব্যবহার করা হয়। তাহলে আমাদের গন্ধযুক্ত ব্যবহার করা হয় কোনটা? এইটা। বোঝা গেল? তাহলে আমাদের এতগুলো তথ্য আমাদের এই থেকে পাওয়া যায়। তারা কি বলছে দেখো, তারপর কোশ্চেনে 23 নম্বরটা, একটা হীরাতে প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে, একটা হীরা বলেছে, তাহলে প্রতিটি 4টে কার্বন থাকে, 4টে, আমি আগেই বললাম, ওই জন্য এর গঠনটা কি টেট্রাহেড্রাল এবং সংকরণটা কি sp3। বোঝা গেল? বেশ, তারপর দেখো কি আছে, 24 কোশ্চেনটা দেখো কি আছে, বলছে যে কার্বন দ্বারা শক্তিশালী বন্ধন গঠনের অন্যতম কারণ কি? অবশ্যই অন্যতম কারণ হচ্ছে ছোট। শক্তিশালী বন্ধন গঠন করবে কেন? ছোটোর জন্য। ছোট কার্বন যেহেতু 12 মানে 6 পরমাণু ক্রমাঙ্ক, যার জন্য এটা ছোট। বোঝা গেল? আবার দিয়েছে দেখো, পৃথিবীর ভূতাত্ত্বিক অনুরূপ গঠন রূপেছে, বুঝতেই পারছো ফুলারিন, যেহেতু গোলাকার আকারতে, ওই জন্য ফুলারিন। এবার দেখো কি বলেছে, বলছে কঠিন পদার্থ যা সাধারণত শুষ্ক বরফ নামে পরিচিত। কার্বন ডাইঅক্সাইড, কোনো গল্পই নেই, কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে শুষ্ক বরফ নামে পরিচিত, ঠিক আছে। এটা দেখতে একদম কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি শুষ্ক বরফের জিনিস। নিচে কোনটি বিভিন্নভাবে বিদ্যমান থাকতে পারে? বিভিন্নভাবে বিদ্যমান মানে হচ্ছে অ্যালোট্রপ। তাই অ্যালোট্রপ কার আছে? কার্বনের আছে। ক্যাটায়নেশন কার ধর্ম আছে? কার্বনের আছে, ঠিক আছে, কার্বনের ক্যাটায়নেশন ধর্ম আছে, অন্য কারণ নেই, যেটা অনন্য ধর্ম। তারপর দেখো, নিজের কোনটি সম্মিলিত কার্বনের রূপ নয়? সম্মিলিত মানে হচ্ছে অন্য, মানে অন্য মৌলের সঙ্গে যুক্ত করে, অন্য মৌলের সঙ্গে যৌগ তৈরি করে, যৌগ মানে অন্য মৌলের সঙ্গে একটা মানে যেটা সম্মিলিত কার্বনের রূপ মানে হচ্ছে যৌগ। অ্যাকচুয়ালি এএলপিতে এসেছিল, চকে অন্য যৌগের সঙ্গে, চকে কার্বন থাকে এবং অন্য যৌগ থাকে, একটা যৌগ, মার্বেলও একটা থাকে, কিন্তু হীরা শুধুমাত্র কার্বন, ঠিক আছে, অন্য কিছু নয়, কিন্তু এটা কোনো যৌগ নয়, শুধুমাত্র কার্বন, তো কার্বন দিয়ে তৈরি, যার জন্য এটা কি বলতো, হীরা সম্মিলিত রূপ নয়। তারপর দেখো 29 দেখো কি বলেছে, যে নিচের কার্বনের কোন রূপটি ধাতু নিষ্কাশন এজেন্ট হিসেবে, আমি আগে বলেছি যে ধাতু নিষ্কাশন এজেন্ট হিসেবে ব্যবহার করে কি? কোক, ঠিক আছে, ধাতু নিষ্কাশন এজেন্ট, বিজারক হিসেবে ব্যবহার করে, খুবই ইম্পর্টেন্ট, বিজারক হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেল? বেশ,
তারপর দেখো 30-এর কোশ্চেনটা দেখো কি আছে। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি অন্যান্য পরমাণুর সঙ্গে একত্রিত হয়ে বড় অণু উৎপাদন ক্ষমতা আছে, যেটাকে ক্যাটেনেশন ধর্ম বলে? কার্বন। একবার বলছে ক্যাটেনেশন, একবার বলছে, মানে বিভিন্নভাবে কোশ্চেন এসেছে। তুমি শুধু কনসেপ্টটাতে ক্লিয়ার থাকলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে। কার্বন অ্যালোট্রপ নয়। ফুলারিন, বাকমিনিস্টার ফুলারিন, হ্যাঁ ফুলারিনকে বাকমিনিস্টার ফুলারিন বলে। কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড নয়, ঠিক আছে, এটা নয়, কার্বন ডাইঅক্সাইড নয়। তাহলে হীরাও আছে, গ্রাফাইটও আছে, তার মানে আমার কার্বন ডাইঅক্সাইড নয়, ঠিক আছে, বোঝা গেল? বেশ, তারপর কী আছে দেখো, সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ, বুঝতেই পারছো এটা আবার কোশ্চেনটা দিয়েছে, তোমরাই বুঝতে পারছো, হীরা। যার জন্য একে কাঁচ কাটতে ব্যবহার করা হয়। কার্বন পরমাণুর বাইরের কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রন, ভাই মুক্ত ইলেকট্রন কার থাকে? মুক্ত ইলেকট্রন কার থাকে? মুক্ত ইলেকট্রন কেবলমাত্র ধাতুর থাকে। কার থাকে? ধাতুদের। যার জন্য ওরা তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। তাহলে আমার কটা থাকে? তাহলে আমার 0টা থাকে, কোনো গল্পই নেই, বোঝা গেল? বেশ, 16 দেখো, 16 থেকে গ্রাফাইট কি? আগে আবার বলেছে গ্রাফাইট কি, আগে আমরা অটোমেটিক আমরা বলতে পারবো গ্রাফাইট কি। গ্রাফাইট একটা কার্বন অ্যালোট্রপ, ঠিক আছে, গ্রাফাইট একটা কার্বন অ্যালোট্রপ, এটা হচ্ছে এনটিপিসিতে এসেছিলো 2016-তে। বেশ, তারপর দেখো, আবার দেখো অ্যালোট্রপ নয়, ওই একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে 7টা অ্যালোট্রপ আছে, তাহলে অ্যালোট্রপ নয়, তাহলে হীরা আছে। সিলিকন তো একটা নিজেই মৌল, যার পরমাণু ক্রমাঙ্ক কত? 14, ঠিক আছে, একই গ্রুপে। ফ্লোরিন আছে, গ্রাফাইট আছে, তাহলে আমার কোনটা? আমার সিলিকন নয়, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কি আছে 14, শুষ্ক বরফ কি? এনটিপিসিতে আবার এসেছে। শুষ্ক বরফ তো কি? যেটা কঠিন কার্বন ডাইঅক্সাইড। শুষ্ক বরফ মানে কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। আবার একই সেম কোশ্চেন আছে এসে। লেখার পেন্সিল ব্যবহার তো কী করা হয়? লেখার পেন্সিল কেবলমাত্র আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট। গ্রাফাইট লেখার পেন্সিলে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো দেখো, এই ছিল আমাদের টপিক এবং এই ছিল আমাদের কোশ্চেন। 37টা কোশ্চেন করলাম, বোঝা গেল? তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে মনে করলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।